এত বিভৎস ঘটনা, মানুষ মারবেন, করবেন, চাঁদা চাইবেন, ঠিক আছে, এটা ট্রেডিশনাল 53 ইয়ার্স, নাথিং নিউ। রেট কম আর বেশি, এ চাক ও চাক, গল্প করে তো লাভ নেই, আমরা এই দেশের আবহাওয়ায় বড় হয়েছি। সুতরাং চাঁদাবাজি এটা কমন জিনিস। সুতরাং এই কনস্পিরেসি আমি দেখতেছি যে নির্বাচন হবে না, কিন্তু এরকম সিচুয়েশনে ইউনূস সাহেব চলে যাবে, তাইলে সেই পতিত সরকারের জন্য, শক্তির জন্য একটা প্লাস পয়েন্ট থাকে বলে আমার কাছে মনে হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে চক্রান্ত চলছে। যে সরকারটাকে কিক মারছে তার কাছে মনে হয়েছে ওই সেনাবাহিনীরা মব করতেছে, কিন্তু জনগণ সেই মবটাকে অ্যাকসেপ্ট করছে। বাংলাদেশে যে ট্রেন্ডটা এখন চলতেছে, এতে আমার কাছে যেটা মনে হয় যে রাজনীতি মানে যারা গণতান্ত্রিক তারা নির্বাচন চাবে, তারা ক্ষমতায় যাবে কি যাবে না, নির্বাচন চাওয়াটা যৌক্তিক। কিন্তু আমার কাছে মনে হয় যে নির্বাচনটা এখানে প্রধান নাকি ইউনূস অপসারণটা প্রধান, এটা দুইটা দিক আছে। কারণ আপনি যদি নির্বাচন চান তাহলে আজকে যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, দের ইজ নো ওয়ে তাদের পাস সুনিশ্চিত, সেটা আজকে হোক আর 6 মাস পরে হোক। সেক্ষেত্রে আপনি যদি কিছু সংস্কারের কথা আসছে, কিছু বিচারের কথা আসছে, সেগুলোর অনেকখানি গড়িমসি চলতেছে। ইভেন জুলাই যে চার্টার যেটা সম্মত হয়েছে, এটা স্বীকৃতি দেয়, কিন্তু সংবিধানের ভিতরে ইনসার্ট করার ব্যাপারে আবার দ্বিমত আছে। তো এই সব যদি আপনি মিলান, সেক্ষেত্রে আমার বিজয় যখন সুনিশ্চিত, আমার এত করার পিছনে কারণটা কি থাকতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যারা এই হত্যাকাণ্ডটা যারা ভিডিও করছে, প্লাস এখন পর্যন্ত তাদের ধরা যাচ্ছে না, তারা কি এনশিওরড যে তাদেরকে ধরবে না? তো তা হয়, এবং এই পরিস্থিতি চলমান থাকে। যেমন একটা বক্তব্য ইতিমধ্যে আসছে যে নির্বাচন যত বিলম্ব হবে তত এরকম খারাপ পরিস্থিতি হয়। নির্বাচনের জন্য তো অলরেডি ফেব্রুয়ারি পর্যন্ত রাফলি একটা কথা বলা হয়েছে, এবং সেটা সবাই মেনে নিছে। সুতরাং ফেব্রুয়ারি পর্যন্ত যদি নির্বাচন সবাই মেনে নেয়, তারপর তো এই ঘটনার পরে এটাকে যদি ওইটার সাথে রিলেট করে যে যত দেরি হবে তত এরকম হবে, তাহলে কি আরো ঘটনা ঘটতে থাকবে? যদি আরো ঘটনা ঘটতে থাকে তাহলে এটাকে ধরা হবে কনস্পিরেসি। আর যদি এটা কনস্পিরেসি না হয়, অলরেডি বিএনপি থেকে কিছু লোক বহিষ্কার করছে। বহিষ্কারের প্রয়োজন নাই, যাদেরকে ডাউট করা হচ্ছে সোজা পুলিশে দাও। এবং যদি বলে পুলিশ ধরছে না, না ধরার কোনো কারণ নাই, কারণ আমরা দেখছি অনেকেই কাউকে ধরে পুলিশকে দেওয়া হয়েছে, এরকমও আছে। ইভেন আমাদের যে সবচেয়ে দামি লোক যারা প্রধান ইলেকশন কমিশনার, তাকেও জুতা টুতা থ্রো করছে, তারপরে ফাইনালি পুলিশ ডেকে দেওয়া হয়েছে। যদি আপনি সত্যি সত্যি ভাবেন যে আপনি চান না যে আপনাদের ভিতরে এগুলো থাকুক, তাহলে ওভাবে ধরানো যেত। 1, 2, যেটা করছে যারা, তাতে যারা এখন পর্যন্ত আমি জানি না, আমি এখানে আসার আগ পর্যন্ত যারা পাথর নিক্ষেপ করছে এরকম কাউকে এখন পর্যন্ত ধরা যায় নাই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এরা যদি এই দলের সাথে সম্পৃক্ত থাকে তাহলে তাদেরকে খুঁজে না পাওয়ার কোনো কারণ নাই, আমার কাছে মনে হয় না। 2 নম্বর হচ্ছে, এটা একটা হালকা বার্তাও যায়, ইফ ইট ইজ এ ফ্যাক্ট যে তাকে চাঁদাবাজির কথা আসছে, চাঁদাবাজির জন্য যদি হয়ে থাকে তাহলে একটা বার্তা যায় জাতির কাছে, চাঁদা না দিলে পরিণতি এই, মানে বিষয়টা যদি আপনি এইভাবে দেখেন, তো আমি এত হালকা করে এটা দেখতে চাচ্ছি না। তাহলে এখানেই থামতে হবে, ওদেরকে গ্রেফতার করতে হবে। আপনি যখন আপনার দল থেকে লোক বহিষ্কার করছেন, কি গ্রাউন্ডে তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হচ্ছে, তার আলোকে আপনারা কিছু লোককে বহিষ্কার করছেন, নাম্বার 1। নাম্বার 2, যেই কথাটা উনি বলল, আমি এটাকে যদি অন্যভাবে বলি, 50-60 লক্ষ স্পট আছে বাংলাদেশ, চাঁদাবাজি করেন, সিন্ডিকেট বলেন ইত্যাদি, সারা বাংলাদেশে হিউজ ইনকাম। এটা 5ই আগস্টের পর যখন আওয়ামী লীগ চলে গেল, এই জায়গাগুলো খালি নেই তো, এই জায়গাগুলো তো খালি থাকার কথা। এই শূন্যস্থানটা পূরণ করলো কারা? সেই প্রশ্ন আমি রাখলাম। এটা এখন এই যে উনি বলতেছেন যে জাতীয়তাবাদী শক্তি, কেন, কারণটা কি? জাতীয়তাবাদী শক্তিকে ক্ষতিগ্রস্ত করার জন্য, কিংবা নির্বাচনে যাতে আসতে না পারে, কেন ক্ষতিগ্রস্ত করবে? কেন, কে করতে পারে তাদেরকে? তার চেয়ে বড় স্টেক হোল্ডার কে আছে? ওনাদের বক্তব্য যদি আমি ধরি, বড় ভাই ওনাই, মেজো ভাই আছেন, সেজো ভাইও আছেন। সেজো ভাইদের তো কোনো অস্তিত্বই নাই, নাবালক, আনরেজিস্টার্ড, বহু কিছু বলা হচ্ছে। সেক্ষেত্রে এই কথাটা বলে কিভাবে সমস্ত ঘটনার সাথে সম্পৃক্ত তারা? আজ পর্যন্ত আমরা কোনো পত্রিকায় রিজয়েন্ডার দেখি না। বিভিন্ন পত্রিকায় কথা আসে যে অমুকখানে এটা করা হয়েছে, তমুকখানে এটা, কোনো রিজয়েন্ডার দেয় না। কিংবা এটাও শুনি নাই যে আমরা রিজয়েন্ডার দিছি ছাপে না। আপনি তো কনস্পিরেসি এস্টাবলিশ করার জন্য বলতে হবে যে আমরা রিজয়েন্ডার দিছি ছাপে না। এবং তাদের কিন্তু অনেক মিডিয়া আছে, সেখানেও বলতে পারে। আপনি আসলটা কি আপনি বলতে পারেন, কই আপনি তো বলছেন না। বাট আমি কনস্পিরেসিটা কোথায় দেখি সেটা বলছি। আমি কনস্পিরেসিটা দেখি এই যে, আমি আপনাকে একটু আগেও বলছি যে আমি কি নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই, সেটা আমি চাই, কিন্তু
আর একটা শক্তি আছে, তারা হয়তো ইউনূস অপসারণ চায়। এবং যেই শক্তিটা সবচেয়ে বড় স্টেক হোল্ডার এখন রাজনীতিতে, যারা ক্ষমতায় আসবে, তারা কিন্তু এখানে গত 16 বছর যাবৎ ভিকটিম। এবং তাদের যারা সর্বোচ্চ মাপের নেতা, যিনি দেশের বাইরে থাকেন, তিনি কিন্তু 111-এর সময় মারাত্মকভাবে ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছেন এবং সেগুলো তার মনে আছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনটা হওয়ার পর কোনো সন্দেহ নয়, যদি বড় ভাই ক্ষমতায় যায় তাহলে তার মাথায় কি কাজ করবে, সে কোথায় যাবে, কি চিন্তা করবে, নোবডি নোজ। এখন সে সিম্পল ম্যান, কালকে পিএম হয়ে গেলে কিন্তু বিশাল ব্যাপার। তো এই পিএম হয়ে যাওয়ার পর তাকে কিভাবে অ্যাসেস করবে, সে কি চিন্তা করতে পারে, সেটা যারা অ্যাসেস করে তারা চিন্তা করে যে না, এটা একটা চিন্তার ব্যাপার, নাম্বার 1। নাম্বার 2, পতিত সরকারের যে শক্তিটা তাদের পিছনে কাজ করতো, এটা প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। সেই জায়গাটা যদি আবার আজকে এরা ক্ষমতা আসার পর ওই জায়গাটা তারা অকুপাই করে ফেলে, যে ওই পতিত শক্তিটার যারা শক্তি, নেপথ্য শক্তি, তার সাথে যদি তারা মিশে যায়, তাহলে কিন্তু পতিত যারা, তাদের ফিউচারটাও ডার্ক হয়ে যায়, যে কোনো হোপ থাকে না। আর তৃতীয় হইল, এই রকম ঘটনা যদি অনবরত ঘটতে থাকে আর ইলেকশন যদি অনিশ্চিত হয়, তা আর ইউনূস সাহেবের চলে যেতে অনিবার্য, কোনো সন্দেহ নাই। আমার ব্যক্তিগত ধারণা, উনি ইলেকশন দিতে পারলেও যাবেন, না দিতে পারলেও যাবেন। সেক্ষেত্রে নির্বাচিত একটা সরকার ক্ষমতা আসার পর ইউনূস সাহেব চলে গেলে যারা পতিত সরকার হয়েছে তাদের জন্য দুশ্চিন্তার কারণ থাকতে পারে, জনসমর্থনওয়ালা সরকারের। কিন্তু সেক্ষেত্রে এরকম একটা পরিস্থিতি তৈরি করার পর যদি ইউনূস সাহেব চলে যায়, নির্বাচন না হয়, সেটা তাদের জন্য প্লাস পয়েন্ট থাকতে পারে। সেদিক থেকে আমি এটাকে কনস্পিরেসি মনে করতেছি। তা না হলে মানে আপনি এত বিভৎস ঘটনা, মানুষ মারবেন, করবেন, চাঁদা চাইবেন, ঠিক আছে, এটা ট্রেডিশনাল 53 ইয়ার্স, নাথিং নিউ। রেট কম আর বেশি, এ চাক ও চাক, গল্প করে তো লাভ নেই, আমরা এই দেশের আবহাওয়ায় বড় হয়েছি। সুতরাং চাঁদাবাজি এটা কমন জিনিস। সুতরাং এই কনস্পিরেসি আমি দেখতেছি যে নির্বাচন হবে না, কিন্তু এরকম সিচুয়েশনে ইউনূস সাহেব চলে যাবে, তাইলে সেই পতিত সরকারের জন্য, শক্তির জন্য একটা প্লাস পয়েন্ট থাকে বলে আমার কাছে মনে হয়। ইজি যে নির্বাচন দিয়ে চলে যাবে। আচ্ছা, আপনি আমারে বলেন, এই দেশে সামরিক শাসন আসছে কেন? আসছে সেটা ব্যাখ্যায় যাচ্ছি না, আসছে তো। তার আগে তো সিভিল গভর্নমেন্ট ছিল। আপনি যখন সামরিক সরকার আসতেছে, তার আগে তো সিভিল সরকার, দুইটা সামরিক সরকার, দুইটা সিভিল সরকার ছিল। 111 আগেও সিভিল সরকার ছিল, ইউনূস সাহেবের আগেও সিভিল সরকার ছিল। কথায় কথায় যে রাজনীতিবিদরা বলে আমাদের কাছে দেশ নিরাপদ, ওরা আসছিল কেমনে? ওরা আসছিল কিভাবে? কৈফিয়ত দেন না এখন আপনারা রাজনীতিবিদরা, ওরা আসলো কিভাবে? অন্যায় ভাবে। ওরা যখন আসছে, দেশ জাতি সবাই নিঃশ্বাস ফেলছে, আলহামদুলিল্লাহ। তার মানে কি, জনগণ যেটা চাইছে সেটা তারা করছে। ওটাও এক ধরনের মব। কেন মব ওটাকে বলছি? যে সরকারটাকে কিক মারছে তার কাছে মনে হয়েছে ওই সেনাবাহিনীরা মব করতেছে, কিন্তু জনগণ সেই মবটাকে অ্যাকসেপ্ট করছে। ওটা মব জাস্টিস। জুলাইয়ের যে আন্দোলন হয়েছে, মব, এই মব দিয়ে কি করছে? আপনি সংবিধান তো মানেন নাই, সংবিধান না মানাও মব। তা আপনি যখন মব করে এসে টেক ওভার করলেন, ওরে বাইর করে দিলাম, তখন কি কি বন্ধ হয়েছে? আয়নাঘর, গুম, খুন, বিনা বিচারে হত্যা, শাপলা চত্বর হত্যা। তাহলে এই সমস্ত রাষ্ট্রীয়ভাবে যে মবটা হইতো, সেইটা বন্ধ করার জন্য আসলো জুলাই মব। এই মবটা হইল মব জাস্টিস। সব মবই খারাপ নয়, কিন্তু মিটফোর্ডে যেটা হয়েছে, এটা দুইটা স্টেজই মব। প্রথম মব চাঁদা চাইছেন, এটাও তো ইলিগাল। দ্বিতীয় দফা চাঁদা দেই নেই বইলা মারছেন, এইটাকে বলে পিওর মব। সুতরাং মব কখনো কখনো জাস্টিসও হয়। এবং এই যে রাজনীতিবিদরা বলতেছেন যে আমাদের কাছে ক্ষমতা আসলে নিরাপদ, কোথায়? আপনার তো কিং কর্তব্য বিমূঢ় আমি দেখতেছি। 5টা ফেসে 6টা ফেসে কথা হচ্ছে। একটা বড় ভাইয়ের যে কথা বলছি, বড় ভাইদের একটা পার্ট ঢাকায়, একটা পার্ট লন্ডন। কিন্তু তারা যে এই যে বহিষ্কার করতেছে, এটা দিয়ে এস্টাবলিশ করতেছে যে তারা না, তাহলে কিন্তু কাজ তো হচ্ছে না, হবে না তো। বিকজ আপনি দেখেন না, রাইট অর্ডারে নাই তো। কারণ আপনার যখন গোলটা ঠিক থাকবে না, তখন কিন্তু আপনি, যেমন আপনি গুলিস্তান যাবেন, এই পথ দিয়ে যান, ওই পথ দিয়ে যান, ওই পথ দিয়ে যান, এই পথ দিয়ে যান, দেয়ার আর মেনি ওয়েজ, বাট ইউর টার্গেট ইজ আপনি ইয়েতে যাবেন। আপনি যাইতেছেন, কইতেছেন যে আপনি ক্ষমতায় যাবেন, ইলেকশন চান। আপনি আবার বলতেছেন জুলাই আন্দোলনকে সমর্থন করতেছেন। আপনারা বলছেন আপনাদের 422টা লোক জুলাই আন্দোলনে মারা গেছে, আপনি সেটা সংবিধানে ইনসার্ট করবেন না। কারণটা কোথায়? এতে কি আমার দেশের স্বাধীনতা চলে যাবে? এটা তো পার্ট বাই পার্ট, একটা পর্বের পর আরেকটা পর্ব আসছে। আপনাদের 427 জন লোক মারা গেছে আপনারা বলছেন, তো আপনি এটা স্বীকৃতি দালিলিক চান না কেন? না, এটা ক্ষতিটা হবে কি? আমি যদি ব্যক্তিগতভাবে সামনে যখন ভোট আসবে, আমি ভোট দিব না? বাংলাদেশে জুলাই আন্দোলনটাকে সমর্থন করে নাই কে? বুকে হাত দিয়ে বলেন।
তা আপনার কি মনে হয় তারা কেন এই দালিলিকটা সংবিধানের সাথে রাখার ক্ষেত্রে বিরোধিতা করছে? সেই ব্যাখ্যা তারা বলছে যে তারা তো বলছে এটা রাজনৈতিক দলিল হিসেবে থাকবে, রাজনৈতিক দলিল হিসেবে থাকবে, একটা ডকুমেন্ট হিসেবে থাকবে। আপনি দলিল কোনটা? আপনি যদি সংবিধানে ইনসার্ট করেন দেন এটা ঐতিহাসিক একটা ঘটনা। কেন ঘটনাটা? কারণ আপনি যে কাজটা করছেন সংবিধান ভায়োলেট করে, ওটা কিন্তু একটা মব। আমি বলছি এই জন্য, এই কথাটা আমি ওই জন্য বলছি, এই মব জাস্টিস হয়েছে। এই জাস্টিস যেহেতু হয়েছে, সবাই যেহেতু সমর্থন করছে, কেন এটি ইনসার্ট হবে না? সোজা হিসাব, আপনি ইনসার্ট না করলে কি হবে? সময়ের ব্যবধানে আমরা যে প্রতিহিংসা পরায়ণ যে রাজনীতি দেখে আসছি, যে আপনি স্যাপ দিয়ে ল্যাপ দিয়ে আপনি যুদ্ধ অপরাধীদের বিচার করেন, যেমন বঙ্গবন্ধু হত্যার বিচার হয় নাই। কেন হয় নাই? আপনি কিলার যে তাকে করছেন, ফাঁসি দিচ্ছেন, কিন্তু পরে বলছে আমরা ষড়যন্ত্রকারী খুঁজতেছি এবং কমিশন করতেছি। তো আপনি কিলার পেলে তো ষড়যন্ত্রকারী পাবেন, আপনি পান নাই। কিলারই তো বলবে আমাকে কে বলছে। সুতরাং সেই জন্য আমি বললাম, এটা যদি আমি ইনসার্ট না করেন, সময়ের ব্যবধানে এই বাংলাদেশে আবার আর এক অ্যানার্কিজম তৈরি হতে পারে, যে ওটা ছিল মব। কারণ আমরা বাংলাদেশের ইতিহাসটা দেখছি, কিন্তু ইট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই অল দ্য পিপল। কাজে আমি যখন ভোট দিতে যাব, তখন আমি চিন্তা করব এই 36 জুলাইকে অ্যাকসেপ্ট করে নাই কে? এটা কিন্তু আমাকে প্রশ্ন আসবে, আমার জেনারেশনের কাছে প্রশ্ন আসবে, অপরাধটা কোথায়? এটা অ্যাকসেপ্ট করলে ক্ষতিটা হয় কি?